একটি ভদ্রমহিলা, তিনি বহু বছর থেকেই বিবাহ বিচ্ছিন্না। তার অনেক দিন আগে ডিভোর্স হয়ে গেছে। তার একটা পুত্র সন্তান রয়েছে এবং সেই ছেলেটিকে সেই মহিলা বাপের বাড়িতে তার বোন এবং তার মা যেখানে থাকে আর কি, সেখানে রেখে আসে। এবং সে বলে যে আমি আমার বাচ্চাকে বড় করব, তো আমাকে চাকরি করতে হবে, আমাকে একটা কাজ খুঁজতে হবে। এবং যেহেতু ওদের বাড়ি গ্রামে ছিল, তো ওই ভদ্রমহিলা বলে যে আমি শহরে থাকবো, সেখানেই কাজকর্ম করব। রোজ গ্রাম থেকে শহরে ডেইলি প্যাসেঞ্জারি করে কাজ করা তো সম্ভব নয়, অনেকটা সময় চলে যাবে। আমি সংসারে টাকা দেব, তোমরা আমার ছেলেটাকে মানুষ করবে। এবং সেই মেয়েটি, সে কিন্তু তার যখন বিয়ে হয়েছিল সেখানে সে অত্যাচারের শিকার হয়। তার স্বামী নাকি তার উপরে অত্যাচার করতো রোজ। তো সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই মেয়েটি বাধ্য হয়েই ডিভোর্সের ডিসিশন নেয়। সেই মেয়েটিকে কিন্তু গ্রামের সকলেই খুব শান্ত শিষ্ট, খুব মিষ্টি স্বভাবের একটি মেয়ে হিসেবেই জানে। তো তারা যখন শুনতে পায় যে মেয়েটির সংসার ভেঙে গেছে, তাদেরও খুব খারাপ লাগে। সবাই মেয়েটিকে সাপোর্ট করে এবং বলে যে তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস, তুই এত ভালো একটা মেয়ে, তোর স্বামী রোজ রোজ ড্রিঙ্ক করে এসে তোকে মারধর করবে, খরচাপাতি দেবে না, এরকম সংসার থাকার থেকে না থাকাই ভালো। তো সবাই ওকে সাপোর্ট করে এবং মেয়েটির বোন মেয়েটির থেকে অনেকটাই ছোট। তো মেয়েটির বোন তার সেই ছেলেকে যথেষ্ট দেখতো, তার মা দেখতো, তার বাবা মারা গেছিল অনেক দিন আগেই। তো এইভাবে চলছিল। পরিবারের লোক বলতে সেই মা এবং বোন, তারা অত্যন্ত সাদাসিধে মানুষ। তারা শুধু এটুকুই জানতো যে তাদের বাড়ির মেয়ে শহরে চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে এবং সেই কাজ করে যে টাকা উপার্জন করে তার বেশিরভাগটাই সে সংসারে দিয়ে দেয় তার মা বোনের কাছে ছেলেটাকে মানুষ করার জন্য। এবং ছেলেটির মানে ওকে বড় করতে যে টাকার দরকার তার থেকে কিন্তু বেশি টাকাই মেয়েটি পাঠাতো। বাট সেই মা বা বোন কেউই জানতেন না যে তাদের মেয়ে অ্যাকচুয়ালি কী কাজ করে শহরে। সে বলেছিল যে সে নাকি একটা বড় ফ্যাক্টরিতে কাজ করে এবং সেখানে ওকে 9 থেকে 10 ঘন্টা কাজ করতে হয়, এটাই বাড়িতে বলে। এবং মেয়েটি প্রত্যেক দিন বাড়িতে 2 থেকে 3 বার ফোন করতো, একবার সকালে, একবার দুপুরে আর একবার রাতে। রাতে যখন ফোন করতো সেই কলটা হয়তো 10-12 মিনিটের জন্য করতো, দুপুরবেলা ওই 3-4 মিনিট এবং সকালবেলাও 2-3 মিনিট। মেয়েটি শুধু বলতো যে তার কাজে অনেক চাপ, রাতে এসে তাকে রান্না করতে হয়, খেতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়। তো সেই জন্য সে খুব বেশিক্ষণ ফোনে কথা বলতো না। সে ছেলের খোঁজ রাখতো নিয়মিত এবং তার মা বোনের কোনো প্রয়োজন আছে কিনা, টাকা পয়সার কিছু দরকার কিনা, সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতো। গ্রামের যত লোকজন ছিল তারা কিন্তু সবাই মেয়েটির খুব সুখ্যাতি করতো, বলতো যে তোমাদের মেয়ে কিন্তু একদম ছেলের মতো কাজ করছে, তোমাদের সংসারটা দেখছে, বোনের সময় হলে বিয়ে দেবে সেটাও বলেছে, সব কিছু একদম পারফেক্ট চলছিল। কিন্তু শুধু একটাই বিষয়, কেউ কিন্তু জানতো না যে তাদের মেয়ে শহরে কোন কোম্পানিতে চাকরি করে বা অ্যাকচুয়ালি কী কাজ করে। শুধু এটুকু জানতো খুব খাটতে হয়, এটুকুই। অ্যাকচুয়ালি ওই ভদ্রমহিলা সেরকম করে কিন্তু কোনো কাজ করতো না। অনেক দিন আগে একটা কল সেন্টারে উনি জব করেছিলেন, কিন্তু তারপর থেকে ওই ভদ্রমহিলার স্বভাব ছিল বিবাহিত পুরুষ মানুষদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার ফাঁদে ফেলা এবং তারপর তার থেকে টাকা আদায় করা। এটাই ছিল কিন্তু ওই মহিলার পেশা। প্রথমে এই কাজটা সে একটু আধটু করতো, কিন্তু তার বাইরে সে কল সেন্টারে কাজ করত। কিন্তু আস্তে আস্তে সে এই অপরাধমূলক বিষয়টাকেই নিজের পেশা হিসেবে নিয়ে নেয়। সে কী করতো, বিভিন্ন পুরুষ মানুষদেরকে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্রোফাইল বানিয়ে তাদেরকে মেসেজ করতো এবং রেগুলার বেসিসে মেসেজ করতো। এবার হয়তো 10-15 জনকে মেসেজ করলো, তার মধ্যে যদি 1-2 জনও তাকে রিপ্লাই দিত, সে এমন করে কথা বলতো, এমন করে তার প্রতি ইন্টারেস্ট শো করতো, অনেকেই কিন্তু সেই ফাঁদে পা দিয়ে ফেলতেন এবং তারপরে বিভিন্ন আছিলায় তার থেকে টাকা পয়সার দাবি করতেন। আর যদি কেউ টাকা দিতেন রাজি না হতো, তখন কিন্তু তাকে বলতো যে তুমি আমার সাথে মেসেজে এই কথা বলেছো, আমি তোমার বউকে জানিয়ে দেবো, তোমার বাড়ির লোককে জানিয়ে দেবো। এবং সেই লোকগুলো একটা সোশ্যাল ফিয়ার থেকে তারাও টাকা পয়সা দিয়ে দিতেন।
কিন্তু এইরকম একটা কাজ যে তাদের বাড়ির মেয়ে করছে, সেটা কিন্তু গ্রামে বসে মেয়েটির মা, মেয়েটির বোন কিছুই জানতো না, ইভেন গ্রামের লোকেরাও জানতো না। কিন্তু একদিন একটা বলে না যে একটা মানুষ দিনের পর দিন একটা কিছু করছে যেটা ভালো নয়, যেটা খারাপ জিনিস, যার ফলাফলটাও খারাপ, সেটা কিন্তু আলটিমেটলি খারাপই হয়। প্রথম প্রথম হয়তো সে বুঝতে পারে না, তার মনে হয় যে বাহ বেশ টাকা আসছে, আমি কিছু না কাজ করেও আমার হাতে অনেকটা টাকা চলে আসছে, সে খুব মজা থাকে, সে মনে হয় যে বাহ এটাই জীবন, এভাবেই আমি আমার দিন কাটিয়ে যাব। সেরকম তো হয় না। তো সেই মহিলারও পালা পড়ে যায় একটা এমন পরিবারের সাথে, যে পরিবারের লোকটাকে সে ফাঁসিয়ে তো ফেলেছিল, কিন্তু তারপর এই মহিলার সাথে যে কি ঘটেছিল সেটা কিন্তু মানে শুনলে আপনারা চমকে যাবেন। এবং আমার মনে হয় আজকের এই ঘটনা খুব রেলিভেন্ট একটা ঘটনা, কারণ আজকাল প্রায় সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, তেমনি স্ক্যামের সংখ্যাও কিন্তু আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। পুরুষ মহিলার নির্বিশেষে স্ক্যামের শিকার হচ্ছেন, এবং পুরুষ মহিলা নির্বিশেষে তারা কিন্তু স্ক্যাম করছে অন্য মানুষের সাথে। তাই আজকের এই ঘটনাটা আমি স্পেশালি বলবো বেশি করে শুনুন, বেশি করে শেয়ার করুন, কারণ এটা কিন্তু একটা সতর্কতামূলক ঘটনাও বটে। এরকম ঘটনা কিন্তু আপনার ফ্যামিলির কারোর সাথেও ঘটতে পারে, সে পুরুষ হোক বা মহিলা। খুব সাবধানে থাকা উচিত। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন এবং ঘটনাগুলো মন দিয়ে শুনতে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর যদি কেউ কোলাবোরেশনের জন্য কথা বলতে চান, তার জন্য ইমেল করতে পারেন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে প্রদীপ ব্যানার্জি লিখে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে উনি বিগত 6-7 মাস ধরে আমাদের চ্যানেলের ঘটনা শুনছেন, খুব ভালো লাগছে ওনার। ইতিমধ্যে উনি আমাদের চ্যানেলের অনেকগুলো ঘটনা শুনে ফেলেছেন। উনি এবং ওনার ওয়াইফ দুজনেই আমাদের চ্যানেলের ঘটনা শোনেন এবং ভালো লাগে, তার জন্য ওনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাই। এবং উনি ওনারই একজন খুব কাছের একজন পরিচিত, যেহেতু এটা একটা ফ্যামিলি ম্যাটার, তো উনি নামটা মেনশন করেননি, তো তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং উনি জানিয়েছেন যে উনি এই ঘটনাটা উনি এবং ওনার ওয়াইফ খুব কাছ থেকে দেখেছেন, মানে ইম্প্যাক্টটা খুব কাছ থেকে দেখেছেন। তাই ওনার মনে হয়েছে যে এরকম একটা ঘটনা যদি উনি আমাদের চ্যানেলে পাঠান, তাহলে আরও অনেক মানুষ শুনতে পারবেন এবং অনেক মানুষ কিন্তু নিজেদেরকে সাবধান করতে পারবে। তো সেই জন্যে ওনার ঘটনাটা পাঠান এবং উনি রিকোয়েস্ট করেছেন, দুটো ইমেল উনি করেছেন। তো ইমেল দুটো পড়ে যেন আমি গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে পরিবেশন করি, তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। প্রদীপবাবু যেটা জানিয়েছেন যে যে ব্যক্তির সাথে ঘটনাটা ঘটেছে সে ওনার সাথে কিভাবে রিলেটেড সেটা উনি বলেননি, বাট খুব কাছের একজন মানুষ বলেছেন। তো ধরে নেওয়া যেতে পারে যে ওনার হয়তো খুব ভালো বন্ধু বা একদম নিকট আত্মীয়। যাই হোক, কিন্তু উনি জানিয়েছেন যে ওনার সাথে ওই ভদ্রলোকের খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। এবং শুধু ওই ভদ্রলোকের নয়, ওনার পুরো ফ্যামিলির সাথে এনাদের এই ফ্যামিলি বা প্রদীপবাবুর ফ্যামিলির একটা খুব ভালো সম্পর্ক ছিল। মানে দুই ফ্যামিলি কিন্তু একে অপরকে খুব ভালোভাবে চিনতো, জানতো এবং প্রত্যেকটা ম্যাটারে ইনভলভ থাকতো। মানে এদের বাড়িতে যদি একটা পুজো হয়, অন্য ফ্যামিলিকে ইনভাইট করা হতো। আবার প্রদীপবাবুর বাড়িতেও যদি কিছু ছোটোখাটো ইভেন্টও হতো, ওনারা কিন্তু অবশ্যই আসতেন। এই রকম লেভেলের সম্পর্ক, একসাথে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, ঠাকুর দেখতে বেরোনো, সব কিছুই চলছিল। এইবারে আমি ধরেই নিই যে ওনার বন্ধুই ছিল, মানে আত্মীয় হলেও তো তার মধ্যে একটা সেই সম্পর্কের মধ্যেও তো একটা বন্ধুত্ব থাকে। আমি বলার সুবিধার্থে আমি ওনাকে বন্ধুই ধরে নিচ্ছি। তো ওনার সেই প্রদীপবাবুর সেই বন্ধু ভদ্রলোক, তিনি কিন্তু খুব হাসি খুশি এবং খুব ভালো মনের একজন মানুষ। মানে ওনার কাছে যদি ফট করে কেউ সাহায্য চাইতে আসে, সে যদি পুরুষ মানুষ হোক বা মহিলা হোক,
উনি যথাসাধ্য চেষ্টা করেন তাকে সাহায্য করা, সেটা অর্থের দিক থেকে হোক বা অন্য কোনো হেল্প করে হোক, যেভাবেই হোক। উনি বলেছেন যে আমার সেই কাছের মানুষ, সেই পরম বন্ধু, সে কিন্তু আমি তো তার সাথে বহু বছর আছি, আমি দেখেছি ও সাহায্য করে। তো অবভিয়াসলি এখনকার দিনে সবারই সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকে। তো ওনার সেই বন্ধু, তিনিও বছর 3-4 আগে, এই ঘটনাটা ঘটার বছর 3-4 আগে, উনি একটা ফেসবুকে প্রোফাইল খোলেন এবং সেই প্রোফাইলে উনি আগে বিশেষ কিছুই করতেন না, ওই মাঝে মধ্যে হয়তো কখনো প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন, দ্যাটস ইট। বাট এই ঘটনা ঘটার মানে ধরুন 6-7 মাস আগে থেকে উনি ছোট ছোট ভিডিও দিতেন, কোথাও ঘুরতে গেলে সেটার ভিডিও করে দিতেন, বা হয়তো উনি বাড়িতে কিছু একটা রান্না করলেন সেই ভিডিও দিতেন, কোথাও হয়তো বন্ধুবান্ধব সবাই মিলে খেতে গেছে সেখানকার একটা ভিডিও দিতেন, এইরকম মানে মাঝে মধ্যেই উনি আপডেট দিতেন, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা ছবি পোস্ট করে এইরকম। এবার বুঝতেই পারছেন যে একটা মানে ফেসবুকে এখন কি হয়, আগে যেরকম কি আপনার যদি কোনো ব্যক্তি ফ্রেন্ড লিস্টে না থাকতো তো তার কোনো পোস্ট দেখা যেত না, বাট এখন আপনার যদি সে ফ্রেন্ড নাও হয় তাহলে সেই পোস্টগুলো আপনার সামনে চলে আসে, আপনার ফিডে আসে। এটা আমাদের সকলের সাথেই হচ্ছে, তো এটা অনেক দিন থেকেই হচ্ছে। তো এরকমই ওনার কাছে ওই ভদ্রমহিলার একটা পোস্ট আসে এবং সেই পোস্টে কিছু একটা জায়গার সম্পর্কে লেখা ছিল, তো উনি সেই পোস্টে একটা লাইক দিয়েছিলেন, দ্যাটস ইট। এবার যেহেতু এই ভদ্রলোক লাইক দিয়েছিল, তো ওই ভদ্রমহিলা তখন দেখেছে যে একজন ব্যক্তি, সে ওনার ফ্রেন্ড লিস্টে নেই, সে লাইক দিয়েছে, তো তাকে একটা মেসেজ করে মেসেঞ্জারে যে আপনি কি আমায় চেনেন, আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। তো এই ভদ্রলোক রিপ্লাই করেছেন, মানে একজন ভদ্রমহিলা তার কোন একটা পোস্ট উনি লাইক করেছেন, যাতে এবং পোস্টটা খুব সাধারণ একটা পোস্ট ছিল। তো এই ভদ্রলোক লিখেছে, না আমি আপনাকে তো চিনি না, কিন্তু আমি আপনার পোস্টে একটা লাইক দিয়েছি, আমার পোস্টটা বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ ভালো লাগলো, আসলে আমিও তো মাঝে মধ্যেই ঘুরতে ঠুরতে যাই, তাই আপনার পোস্টটা জানি না কী করে আমার ফেসবুকে এসেছে, আমি লাইক দিয়েছি, আপনি যদি কিছু মনে করে থাকেন তার জন্য আমি দুঃখিত। তখন ওই ভদ্রমহিলা এই লোকটাকে মেসেজ করে, না না আপনি খুব ভালো করেছেন, এখনকার দিনে এরকম খোলা মনের মানুষ তো পাওয়াই খুব দুষ্কর, আপনার মন খুব ভালো, আপনি চেনা নয় আমি কেন রিয়্যাক্ট করব বা আমি কেন একটা লাইক দেব, আপনি এসবের ঊর্ধ্বে থেকে যে ভাবেন এটাই একটা বিশাল বড় ব্যাপার, মানে এরকম এমন কিছু কথা লেখে, মানে যেটা যে কেউ পড়লে ভাববে যে বাবা এত কিছু লিখেছে আমার সম্পর্কে, এত ভালো ভালো কথা বলছে। আর মানে কোনো সাদাসিধে ব্যক্তি যদি হয়, সে ওই কথা শুনে তার একটা ভালো ফিলিংস আসবে, এটা খুব স্বাভাবিক। তো ভদ্রলোক তো মানে অবাক হয়ে গেছে যে আমার সম্পর্কে এত অ্যানালিসিস করে ফেললো একটা লাইক দেওয়া দেখে। তো তখন সেখান থেকে টুকটাক কথা হয় এবং ওই ভদ্রমহিলাই বলে যে আমি আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, যদি আপনার ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করুন। তো ভদ্রলোক বলেছে, না না খারাপের কী আছে, ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করছি। তো উনি আবার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্টও করে নেন এবং সেখানে কথাবার্তা সব শেষ হয়ে গেল। এবার মাঝে মধ্যে ওই ভদ্রমহিলা, সে কি করছেন, কেমন আছেন, কি খেয়েছেন, আজকে বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা নিয়ে বেরিয়েছেন তো, এমন করে কথাবার্তা বলতো, মানে ওগুলো শুনে মনে হবে যে অনেক পুরনো চেনা কোনো ব্যক্তি বা বন্ধু বা কোনো খুব ক্লোজ ফ্যামিলির কেউ কথা বলছে। এবার হয় না যে কেউ ধরুন মানে একজন ব্যক্তি, সে অতটা চিন্তা ভাবনা করছে, অতটা সে মাথা খাটায়নি, এবার তাকে কন্টিনিউয়াসলি দিনে হয়তো 2-3টে করে মেসেজ করছে এবং সেগুলো খুব কেয়ারিং হচ্ছে মেসেজ। এবার লোকটাও দেখছে যে মেসেজ করছে, তো একটা রিপ্লাই করে দিই। তো এইরকমই দিন 15 এরকম মেসেজ হতে থাকে এবং এই মেসেজ করতে করতে ওই ভদ্রমহিলা বলে যে মানে মেসেজ আর কি লিখেছে যে আমার তো বহুদিন আগেই স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, বিশ্বাস করুন আপনার সাথে কথা বলে না বহু বছর পরে খুব ভালো লাগলো, মনে হচ্ছে যে আমি একজন নিজের কারোর সাথে কথা বলছি, এমন একজন মানুষের সাথে কথা বলছি যার সাথে একটানা অনেকক্ষণ কথা বলা যায়, যার মনটা খুব ভালো। আমার না আপনার সাথে মানে মেসেজে কথা না বললে কীরকম যেন করতে থাকে, মনে হয় যেন দিনে কিছু একটা করিনি। এবার এই রকম কথা যখন লেখা শুরু করে তখন না ভদ্রলোক একটুখানি কনফিউজড হয়ে যায় যে ভদ্রমহিলা আমাকে দিন 15 ধরে মেসেজ করছে, আমি খেয়েছি কি না, আমি ছাতা নিয়েছি কি না, আমি এটা করেছি কি না, ওটা করেছি কি না, মানে উনিও অবাক হয়ে যায়
যে এখনকার দিনে মানুষের কাছে এতটাও সময় থাকে, তো ওনার বেশ ব্যাপারটা না একটু অদ্ভুত লাগে এবং মনে মনে একটু ভালোও লাগে যে এরকমও মানুষ হয় যে চেনে না জানে না তার প্রতি এত একটা অ্যাফেকশন তৈরি হয়ে যাচ্ছে, এত চিন্তা হচ্ছে। তো ওনার না মনে কোথাও একটা সফট কর্নার ক্রিয়েট হয়ে যায় এই মহিলার জন্য, যে আরে মহিলাটার স্বামী মহিলাকে বলেছে যে আমাকে এরকম মারধর করতো, এই করতো ওই করতো, আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে মানুষ করছি, বাড়িতে আমি টাকা দিই, আমাকে এত টাকা দিতে হয়, বাড়িতে বলেই দিয়েছে যে এত টাকা না দিলে চলবে না। তো এই কথাগুলো যখন আর কি বলে, তখন এই ভদ্রলোকেরও একটা কোথাও সফট কর্নার ক্রিয়েট হয়, ভাবে যে বাহ, মহিলাটা একা হাতে এত কিছু করছে। তো উনিও সেরকমই রিপ্লাই করতে থাকে। এবার হঠাৎ করেই একদিন মহিলা মানে একদিন মেসেজ করে না, সারাদিনে কোনো মেসেজ করে না। তো এই ভদ্রলোক তার এবার ব্যাপারটা একটু অড লাগে যে যে দিনে অনেক মেসেজ করে সে হঠাৎ করে কোনো মেসেজ করেনি, কী ব্যাপার, কী কারণ থাকতে পারে। এবার অ্যাকচুয়াল কী কারণ সেটা তার উনি বুঝতে পারছে না। তো উনি মেসেঞ্জারে অনেকবার মেসেজ করেছে কিন্তু কোনো রিপ্লাই পায়নি। তো ঠিক তার পরের দিন সকালবেলা ভদ্রমহিলা আর কি মেসেজ করছে এই লোকটাকে যে আমার শরীরটা খুব ভালো ছিল না, আমাকে তো কেউ দেখার নেই, আমি আমার ঘরে একাই ছিলাম, একদম ভালো লাগছে না, কেউ যদি একটু সামনে থাকতো, কারোর সাথে একটু কথা বলতে পারতাম সামনাসামনি, খুব ভালো হতো। তো তখন এই ভদ্রলোক বলে যে আপনি তাহলে আপনার বাপের বাড়ি চলে যান, গিয়ে আপনার ছেলের সাথে দেখা করুন, ভালো লাগবে, আপনার মা আছে, আরও যারা আছে। বলছে না, অত দূর আমি এখন যেতে পারবো না, আর আমার কাছে এখন টাকাও নেই, গেলে টাকা দিতে হবে। তো তখন ওই মহিলা এই লোকটিকে বলছে যে আপনি একটাবার একটা ক্যাফের নাম বলেছে যে ওখানে একটুখানি আসতে পারবেন, যদি মানে আমি তো ভাড়া বাড়িতে থাকি, খুব ছোট্ট ঘর, বাড়িতে ডেকে আপনাকে যে এক কাপ চা কফি খাওয়াবো সেটা তো সম্ভব নয়, আর বুঝতেই পারছেন আমি একা মহিলা, আমি যদি আপনাকে বাড়িতে ডাকে আপনি হয়তো আসবেনও না, আপনারও হয়তো কোথাও মনে হবে যে এই মহিলা কেমন রে বাবা, ডাকছে আমায়। তো যদি আপনি একবার এই ক্যাফেতে আসতেন, এক কাপ কফি দুজনে মিলে খেতাম। এবার পুরো বিষয়টা ওই মহিলা এমনভাবে বলে যে ভদ্রলোক না মানে না করতে পারেনি। ওনার মনে হয়েছিল একবার যে ঠিক আছে, ফেসবুকে কথা বলছি টুকটাক, মানে কে কেমন আছে জিজ্ঞেস করা উচিত, সেটা একরকম, কিন্তু এই ফেসবুকে যার সাথে আমি কথা বলছি তার সাথে আমি দেখা করতে যাব, কফি খেতে যাব, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা কিন্তু ওনার মনে হয়। কিন্তু এই যে বলে যে যারা এই জিনিসগুলো করতে পারে, মানে যারা ধরনের ছলে বলে কৌশলে কোনো পুরুষ মানুষকে বা কোনো যে কোনো হোক, পুরুষ হোক মহিলা হোক, তাদেরকে বশে করতে চায়, তারা এমনভাবেই কথার জাল বিছোয় যে একটু দুর্বল চিত্তের যদি মানুষ হয়, একটু যদি বুদ্ধিশুদ্ধি প্রখর নয় এরকম মানুষ হয়, তারা কিন্তু খুব চট করে ফেঁসে যায়। এবং উনি এমন ইমোশনাল কথা বলতে থাকে যে আমি জানি আপনি আসবেন না, আপনি একটা ভদ্র মানুষ, আপনি মেয়েদের মহিলাদের সম্মান করেন, আপনি হয়তো আসবেন না, কিন্তু বিশ্বাস করুন আজ গেলে আমার খুব ভালো লাগতো। তো এমন বলেছে, তো ভদ্রলোক বলেছে যে ঠিক আছে আমি আসছি। তো বিকেল 4টের সময় ওনারা ওই ক্যাফেতে মিট করবে, সেটাই ঠিক হয়। ওই লোকটি এবং ওই ভদ্রমহিলা একটা ক্যাফেতে দেখা করে। এবার সেখানে ওনাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয়, সবকটাই মানে যা কথাবার্তা হয় সেটা কিন্তু খুব সাধারণ, খুব মানে দুটো সাংসারিক মানুষ যেরকম কথাবার্তা বলতে পারে সেরকমই কথাবার্তা বলে। এবং ভদ্রমহিলা জানায় যে সে একটা জায়গায় চাকরি করে, সেখানে প্রচণ্ড কাজের চাপ এবং তাকে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, তার খুব মাথা যন্ত্রণা করে, অনেক টাকা পয়সা জমাতে হবে, তার একটা চাপ রয়েছে, ছেলের ভবিষ্যৎ, সেটাও ওনার মানসিক একটা চাপের জায়গা। এই সমস্ত কথাবার্তা হয় এবং ভদ্রমহিলা বলে যে আমি তো জীবনে কিছুই পাইনি, আমি চাই যাতে আমি জীবনে এবার কিছু একটা করি, আমার কেরিয়ারটা যাতে ভালো হয়। এবার উনি যেটা লিখেছেন যে ভদ্রমহিলার যে দেখা করতে এসেছিল ওনার বয়স হবে ওই 38 থেকে 40-এর মধ্যে, বাট খুব মেনটেন্ড, ভদ্রমহিলা খুব মেনটেন্ড এবং বেশ সাজগোজ করেই এসেছিল। তো এত ভালো ওনাদের মধ্যে কথাবার্তা হয়, মানে ভদ্রমহিলা এমন করেই লোকটির সাথে কথা বলে মনে হবে যেন বহুদিনের চেনা, বহুদিনের পুরনো পরিচয়, বন্ধু, এইরকম আর কি। ভীষণই মানে অল্প সময়ের মধ্যে কিছু মানুষ হয় না, খুব আপন করে নিতে পারে, খুব মিলে ঘুলে যেতে পারে, একদমই সেই টাইপের ছিল এই ভদ্রমহিলা। এবং ওনাদের টুকটাক কথাবার্তা সেখানে হয় এবং ভদ্রমহিলা বলে যে আপনি কিছু মনে করবেন না, আজকের যা বিল হয়েছে আমি কিন্তু সেটা দেব,
কারণ আপনি আমার কথার জন্য এত দূর থেকে এসেছেন, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া, এইটুকু আমাকে করতে দিন। এবার এটা শুনে ভদ্রলোক আর কিছু বলতেও পারেনি। তো ওনাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব বলা যেতে পারে একটা তৈরি হলো সেদিন থেকেই। এবং টুকটাক কথাবার্তা হওয়া, টুকটাক মানে সাংসারিক কথা হওয়া, এইগুলো হতে থাকে। এবং ভদ্রলোককেও জিজ্ঞেস করে যে আপনার স্ত্রী কী করে, আপনার কটা ছেলে মেয়ে আছে। এবং ওই ভদ্রলোকও খুব হাসি খুশি স্বভাবের মানুষ, তো তিনিও বলেছেন যে আমার স্ত্রী আছে, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের 2 সন্তান, সব কথাই উনি ফ্যামিলি সম্পর্কে বলে। এবং এই অবধি কিন্তু ব্যাপারটা একরকম ছিল। এবারে যেটা হলো, আবার কিছুদিন পরে ওই ভদ্রমহিলাই লোকটিকে বলে যে আজকে আমার বাড়িতে একটা খুব দুর্ঘটনা ঘটেছে, আমার মা এরকম পড়ে গেছে, আমি আজ কালকে গেছিলাম, গিয়ে আমার যেহেতু অফিসে কাজ রয়েছে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি 2 দিন ধরে কিছু খেতে পারিনি, আমার মানসিক অবস্থা খুব খারাপ। তো এই ভদ্রলোকও ওনার কথাটা শুনে একটু টেনসড হয়ে যায়, বলে যে আপনার মায়ের কি হয়েছে, ডাক্তার কি বলেছে। তো সেসব মহিলা বলে যে মা পড়ে গেছে, ডাক্তার বলেছে আপাতত ঠিক আছে, কিন্তু ট্রিটমেন্ট চলবে। তো বলছে যে আমার এসব শুনে খুব মনটা খারাপ লাগছে, তো আপনি যদি একবার আসতে পারতেন খুব ভালো হতো। আমি তো কারোর সাথে কথাবার্তা শেয়ার করতে পারি না, আর আমি যেখানে কাজ করি সেখানে মানে আমি সবার সিনিয়র, বাকিরা আমার জুনিয়র, তো আমি তাদের সাথে কাজের পরে মানে এইসব ফ্যামিলি ম্যাটার নিয়ে তো কথা বলার সেই সুযোগটাও হয় না, আর আমার সাথে ওদের সেরকম সম্পর্কও নয়। তো বলছে আপনি যদি একটু আসতে পারতেন আমার খুব ভালো হতো। আমি জানি আপনি হয়তো আসতে পারবেন না, আপনারও ফ্যামিলি রয়েছে। তো এরকম ওনার মা অসুস্থ, শুনেছে ভদ্রমহিলা 2 দিন খায়নি, টেনশন করছে। তো উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি, আজকে আমার হয়তো আমি এক্ষুনি বেরোতে পারবো না, বাট 1-1.5 ঘন্টা পরে আমি চেষ্টা করছি, আমি আপনাকে জানিয়ে দেব। তো ভদ্রলোক সময় করে অফিস থেকে বেরিয়ে যায় এবং আবারও একটা ক্যাফেতে যায় এবং সেখানে গিয়ে ওনারা বসে একটু খাওয়া দাওয়া করে। তো এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো যে আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করছে, সেটা কিন্তু ভদ্রলোক প্রথম দিকে বুঝতেই পারেনি। এবং ওই ভদ্রমহিলা কি করতো, উনি ক্যাফেতে ধরুন কফি খাচ্ছে বা তার সাথে কিছু একটা নিয়েছে, তো ভদ্রমহিলা সেই বিলটা অলওয়েজ পে করতো। আর উনি এত এত মানে ইমোশনাল হয়ে কথাবার্তা বলতো না মহিলা, যে কেউ আর কি তার কথা শুনলে ভাববে যে বাবা খুব সিরিয়াস ব্যাপার। আর এত বেশি মানে ওভার কেয়ারিং একটা গেস্টার দেখাতো, মনে হতো যেন সামনের মানুষটার জন্য সে সত্যিই খুব চিন্তা করছে এরকম। তো ওই ভদ্রলোক নিজের অজান্তেই না ওই মহিলার উপরে একটা মানে বন্ধুত্ব তো ছিলই, তো সেই জায়গা থেকে যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল, মানে একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। তো উনিও ওনার ফ্যামিলির সব কথা বলা শুরু করে। এবং ওই মহিলা একদিন কি করেছে, হঠাৎ করেই না 1-2 ছবি তুলেছে, বলছে যে আপনার সাথে কথা বলে আমার এত ভালো লাগলো, আপনি তো আমার বন্ধুই হন, তো বন্ধুর সাথে একটা ছবি তো আমি নিতেই পারি। তো লোকটা একটু অস্বস্তি পায়, কিন্তু ভদ্রমহিলা বলে যে না না চিন্তা করবেন না, আমি সোশ্যাল মিডিয়াতেও এই ছবি দেবো না, কোনো চিন্তা নেই, আমি জাস্ট নিজের কাছে রাখছি, কারণ আমার যদি আপনি মোবাইলটা চেকও করেন, আমার ছেলের ছবি মায়ের ছবি ছাড়া আর কারো কোনো ছবি নেই। তো উনি না সেটা আর বারণ করতে পারেনি, বলেছে ঠিক আছে ছবি তুলুন। এবার নর্মাল ক্যাফেতে বসে রয়েছে, দুজনে একটা ছবি তুলেছে। এবার এটাও যে কোনো ইস্যু হতে পারে ভদ্রলোক কিন্তু সেটা বুঝতেই পারেনি, মানে ওনার চিন্তাভাবনার লেভেলটা সেই জায়গায় যায়নি। এবার এই যে টুকটাক করে দেখা সাক্ষাৎ হওয়া শুরু হয়, তারপর থেকেই না একদিন হঠাৎই ভদ্রমহিলা বলছে যে আমার না আসলে খুব বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি কি আপনার থেকে একটু টাকা ধার নিতে পারি? বলেছিলাম আমার মা পড়ে গেছে অসুস্থ, তো মায়ের চিকিৎসার জন্য অনেকটা টাকা লাগবে, আমার কাছে টাকাটা রয়েছে কিন্তু আমি টাকাটা এফডি করে ফেলেছি। এবার যদি সেরকম হয় আমাকে এফডিটা ভাঙতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু আমার পরের মাসে একটা ইনসেন্টিভের টাকা আসবে, আমি আপনাকে সেই টাকা থেকে দিয়ে দেব। এবার এই টাকা চাওয়ার আগে ওনারা 3 বার ওরকম বাইরে হয়তো কোনো ক্যাফেতে খেতে গেছে এবং 3 বারই ওই ভদ্রমহিলাই পে করেছে। প্রথমবার তো পে করেই ছিল, তারপরে 2 বারও ভদ্রলোক বলে যে না না আমি পে করে দিচ্ছি, কিন্তু ভদ্রমহিলা রাজি হন না। এবার তখন লোকটা ভাবছে যে ইনি আমাকে এতবার ক্যাফেতে মানে টাকা পে করেছে, এত কিছু করেছে, তো উনি আমার থেকে টাকা ধার চাইছে, আমি যদি এখন না করি ব্যাপারটা ভালো দেখাবে না। শত হলেও বন্ধু যখন বলেছি, আর আমার এত মানে কেয়ার করে, আমি খেয়েছি কি না, ঘুমিয়েছি কি না,
ওনার একবার হাতে একটা সামান্য কাট হয়েছিল, কেটে গেছিলো, তো সেটা ঠিক আছে কিনা উনি হয়তো 10 বার জিজ্ঞেস করেছে মহিলা। তো মনে হয়েছে যে একটা ভালো বন্ধু, তার মায়ের অসুবিধে, আমি টাকা দিতেই পারি, এতে আর এত ভাবনা চিন্তার কি আছে। তো উনি বলেন ঠিক আছে কত টাকা দিলে সুবিধা হয়। তো উনি তখন বলেন যে টাকা তো অনেকটাই দরকার, অন্তত এখন 12 থেকে 15 হাজার টাকা পেলে আমার খুব সুবিধা হয়। তো তখন ভদ্রলোক বলে যে ঠিক আছে আমি 15 হাজার টাকা নিয়ে আসছি। এবার কোনো কারণে ভদ্রলোক 15 হাজার টাকা দিতে পারেনি, উনি 13 হাজার টাকা নিয়ে আসেন এবং নিয়ে ভদ্রমহিলাকে দেন। তো ভদ্রমহিলা তো টাকাটা পেয়ে ভীষণ ভালো ব্যবহার করছে, বলছে যে মানে আমি জীবনে অনেকেই আমার সাথে বন্ধুত্ব করতে এসেছে, আমি তাদের সাথে বন্ধুত্ব করিনি, কিন্তু বিশ্বাস করুন যবে থেকে আমি আপনার সাথে কথা বলছি আমি বুঝেছি আপনি মানুষটা একদম খাঁটি। এই যে আপনি আমাকে এই বন্ধু হিসেবে এই যে সাহায্যটা করলেন, এতে আপনার খুব ভালো হবে, ভগবান আপনার খুব ভালো করবে, এরকম নানান ভালো ভালো কথা বলে এবং বলে যে আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে নেক্সট মান্থে টাকাটা দিয়ে দেবো। তো এবার ভদ্রলোক বলছে না টাকা দেওয়ার কোনো তাড়া নেই, আপনি আপনার মায়ের চিকিৎসাটাকে ভালো করে করান। এবার নর্মাল চলছে। এবার তখন 1 মাস যখন হয়ে গেছে তখন ভদ্রমহিলা বলছে যে আমার মা এখন মোটামুটি ঠিক আছে, আমার এফডিটা তো ভাঙতে হবে, আপনার টাকাটা আমাকে ফেরত দিতে হবে। তো তখন স্বাভাবিকভাবে ভদ্রলোক বলেছে যে না আপনাকে এফডির টাকা ভেঙে আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি কিছু কিছু করে টাকা প্রত্যেক মাসে সরিয়ে রাখুন, তারপরে না হয় যখন টাকাটা জমে যাবে আমাকে দেবেন, আমার কোনো তাড়া নেই টাকা নেওয়ার। তো তখন মহিলা বলছে যে ঠিক আছে আমি তাহলে তাই করব। এবং এর মাঝখানে না ওই ভদ্রলোকের সাথে ওই ভদ্রমহিলা মানে এবার সব পারিবারিক কথা বলা শুরু করেছে। মানে মহিলা তো তার বাড়ির কিছু কথা বলেছে, এবার লোকটাকে জিজ্ঞেস করেছে যে আপনার স্ত্রী কি করে বা আপনার বাচ্চারা কে কি করে। এবং আস্তে 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 লোকটার ফ্যামিলি লাইফ মানে ফ্যামিলির লোকেদের নিয়ে এই মহিলা কিন্তু কথা বলা শুরু করে। যেমন উনি যেটা লিখেছেন যে ওই মহিলা নাকি বলতো যে আপনার স্ত্রী এইটা করেছে আপনার জন্য, আচ্ছা ভালো করেছে, কিন্তু আমি যদি আপনার স্ত্রীর জায়গায় থাকতাম না আমি কিন্তু এইরকমভাবে এই কাজটা করতাম, যদি এইরকমভাবে এই কাজটা করা যেত তাহলে হয়তো আরও বেটার হতো। মানে প্রত্যেকটা সময় ওনাকে এটা ইনডাইরেক্টলি বোঝাতো যে আপনার স্ত্রী যেটা করেছে সেটা ঠিকঠাক বা সেটা হয়তো অতটাও ভালো নয়, আমি যদি আপনার স্ত্রীর জায়গায় থাকতাম তাহলে আমি এরকম করতাম। এবং ওই ভদ্রলোক যে কিন্তু নিজের স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতো, তার প্রতি লয়াল ছিল, সবই ছিল, বাট সেও না আস্তে আস্তে ওই মহিলা কি করেছিল সেটা আমি পরে আপনাদেরকে বলছি, এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় ছিল না। তো ওই মহিলার প্রতি একটু একটু করে দুর্বল হয়ে পড়ে মানে এরকম নয় যে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে এই মহিলাকে বিয়ে করবে, সেটা নয়, কিন্তু ভদ্রলোককে বারবার যখন এরকম ওই মহিলা বলতো, ভদ্রলোকেরও কোথাও মানে একটা ভাবনা এসেছিল যে আমার স্ত্রী হয়তো অতটা কাজকর্ম এফিশিয়েন্টলি করতে পারে না, বা আমার স্ত্রী হয়তো অতটা বুদ্ধিশুদ্ধি অতটা বুদ্ধিমত্তা রাখে না। এবং এই জিনিসগুলো যখনই ওনার মাথায় আসতো উনি হয়তো বাড়িতে ওনার স্ত্রীকে কখনো বলে ফেলতেন যে তুমি এইভাবে কেন করেছো, এটা তো তোমার ঠিক করনি। তো এই ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু ভদ্রলোকেরও তার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হওয়া শুরু হলো, যেটা কিন্তু এর আগে কখনোই হতো না। ওনার মানে স্ত্রীর সাথে ভদ্রলোকের কিন্তু খুব একটা ঝগড়াঝাটি হতো না, ওনাদের খুব শান্ত শিষ্ট একটা ভালো বন্ডিং ওনাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ছিল, ওনার সাথে ওনার স্ত্রীর সাথে ওনার ছেলে মেয়েদের সাথে। বাট সেটাই যেন কোথাও একটা মানে ছন্দপতন হওয়া শুরু হলো। এবার ওই লোকটির যিনি স্ত্রী সে ভাবছে যে আজকাল আমার হাজব্যান্ড আমাকে এত বেশি প্রশ্ন করে, আমাকে খালি বলে তুমি এটা কি করে করেছো, আগে আমি যা দিতাম টিফিনেও খেয়ে নিত, এখন আমাকে সে বলে যে তুমি এইটা এইভাবে কেন করেছো, ওইটা ওইভাবে কেন দাওনি, এত প্রশ্ন কেন করছে। এত বছর যে মানুষটার কোনো সমস্যা ছিল না, ও আমাকে বলতো যে যাই দিতাম ওর ভালো লাগতো, বলতো যে যা হোক ইচ্ছা হয় তুমি একটা দিয়ে দাও, করে দাও। এখন সেই মানুষটাই বিভিন্ন ধরনের কথা বলছে, অসন্তোষ প্রকাশ করছে, যেটা মানুষটার স্বভাবের সাথে একেবারেই যায় না। আর ওনাদের এত দিনের বিবাহিত জীবন, তাই একে অপরকে খুব ভালো মতোই চেনে জানে। কোথাও ওনার স্ত্রীর মনে হয় যে ওনার স্বামী হয়তো কোনো টেনশানে আছে বা কিছু একটা হয়তো অসুবিধে হচ্ছে, বাট এক্স্যাক্ট কী হচ্ছিল সেটা কিন্তু ওনার স্ত্রী বুঝতে পারে না। এবার
এই ভদ্রলোক, যেটা প্রদীপবাবু লিখেছেন যে ওনার সেই পরম মিত্র, তো তিনি না মানে তার ছেলেমেয়েদেরকে খুব ভালোবাসতেন। স্বাভাবিক যে কোনো বাবাই তার ছেলেমেয়েদেরকে ভালোবাসবে, এবং ওনার ছেলেমেয়েরা যখন যেটা চেয়েছে সেটা কিন্তু পেয়েছে, কারণ ওনাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, ওনাদের পৈতৃক সম্পত্তিও ছিল। এবার ভদ্রমহিলা খেয়াল করছে যে ওনার ছেলেমেয়েরা কোনো একটা কাজের জন্য হয়তো টাকা চাইছে, কিছু একটা কিনবে বা কিছু একটা করবে। তো উনি বলছেন যে এখন টাকা দিতে পারবো না, তোমাকে আমি পরের মাসে টাকাটা দেব, যেটা উনি একেবারেই করতেন না। ইভেন উনি নিজে যেচে যেচে প্রচুর জিনিসপত্র কিনে আনতেন ছেলেমেয়েদের জন্য, তাদেরকে এক্সট্রা হাতে টাকা দিতেন। সেই মানুষটার হঠাৎ করেই কিন্তু টাকা পয়সার একটা টানাটানি শুরু হয়ে গেল। এবার ওনার স্ত্রী যখন তার স্বামীকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি টাকাটা দিলে না কেন, তখন কিন্তু ভদ্রলোক কোনো সঠিক যুক্তি বা সঠিক কোনো কারণ তার স্ত্রীকে দিতে পারলেন না। শুধুমাত্র এটুকুই জানালেন যে সে এই মুহূর্তে টাকাটা দিতে পারবে না বা সে টাকাটা দিতে চাইছে না। এবার পুরো বিষয়টাই কিন্তু ভদ্রলোকের স্ত্রীর একটু খটকা লাগে, কারণ ওনার স্বামী আগের মতো আর ওনার সাথে সেভাবে কথা বলে না, বা আগের মতো ওনার যেরকম ব্যবহার ছিল ওনার প্রতি বা ছেলেমেয়েদের প্রতি সেটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে উনি প্রচণ্ড খুঁত ধরেন এবং উনি বোঝাতে চান যে ওনার স্ত্রী ওনার ঠিকমতো খেয়াল রাখে না, এই রকম। তো এই বিষয়টা নিয়ে ওনার মানে একটু সন্দেহ হওয়া শুরু হয়। এরপরে উনি দেখছেন যে ভদ্রলোকের রোজগারপাতি যথেষ্ট ভালো, তা সত্ত্বেও ওনাদের ফ্যামিলিতে একটা কীরকম আর্থিক, যাকে বলে একটা কষ্ট শুরু হচ্ছে। মানে কষ্ট বলতে খাওয়া পড়া এসবের কোনো ব্যাপার নয়, ওনারা আর কি হয়তো একটু ঘুরতে যেতেন বা বাইরে হয়তো খেতে যেতেন, সেইগুলো আস্তে আস্তে আরও কমে আসছে। তো সেই সময় ওনার স্ত্রীর কিন্তু একটু সন্দেহ হয়। উনি তখন ভাবলেন যে আমার স্বামী কি এটা ইচ্ছে করে করছে নাকি কোনো কারণের জন্য করছে, এই ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে উনি যখন ওনার স্বামীকে জিজ্ঞেস করছে যে তুমি টাকাটা কেন দিলে না, তখন তার স্বামী কখনো বলছে তার টাকা নেই, কখনো বলছে যে ছেলে মেয়েদের টাকা দিলে তাদের স্বভাব খারাপ হয়ে যেতে পারে, কখনো বলছে যে সে একজনকে টাকা ধার দিয়েছে সে ফেরত দেয়নি, এরকম নানান টাইপের কথাবার্তা বলে যাচ্ছে। এবার ওনার তখন মনে হলো যে বিষয়টা একটু দেখা দরকার। মানুষটা আগের মতো খোলা মনে কথা বলে না, বেশি সময় ফোনে থাকে, ফোনে কিছু একটা দেখে, জিজ্ঞেস করলে বলে যে অফিসের কারোর কোনো সমস্যা হয়েছে, কোনো একটা বন্ধুর কোনো সমস্যা হয়েছে, এইগুলো। আচ্ছা, এদিকে এই প্রদীপবাবু যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন, তিনি যেটা লিখেছেন যে উনি কিন্তু একটা কাজের জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেছিলেন, অফিসের কাজের জন্য। তো ইনিশিয়ালি ওনাকে 3 মাসের জন্যই সেখানে যেতে হয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে কাজটা আরও বেশি ডিলে হতে থাকে এবং প্রায় 7.5 মাস উনি বাইরে ছিলেন। এবার যেহেতু এতটা সময় উনি বাইরে ছিলেন, তো সেই সময় উনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলেন, যেহেতু অফিসিয়াল কাজে বাইরে গেছেন। তো এই সময় মানে এই 7.5 মাস যে সময়টা, এই সময়টাই কিন্তু এই ভদ্রলোকের সাথে এই মহিলার আলাপ পরিচয় হয় এবং বিষয়টা ঘটতে থাকে। ফলে এই বিষয়টায় কিন্তু প্রদীপবাবু কিছুই জানতেন না, যেহেতু উনি বাইরে ছিলেন, দেখা সাক্ষাৎ তো সেভাবে হতো না। ওই 7.5 মাস উনি বাড়িতেও আসতে পারেননি, ফলে এনার সাথে দেখা হওয়ার কোনো চান্সই নেই, আর ফোনেও খুব সামান্য টুকটাক কথাই হতো। এবারে উনি 7.5 মাস পরে ফিরলেন। ফেরার পরে যথারীতি এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে। তো এই যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই ভদ্রলোক কিন্তু খুব হাসি খুশি খোলা মনের একজন মানুষ, যে সাদাসিধে অত সাতপাঁচ ভেবে কথাও বলে না, খুবই ভালো একজন মানুষ। তো সেই লোকটাকে প্রদীপবাবু দেখছে যে একদম একদম চেঞ্জ হয়ে গেছে, সারাক্ষণ সে ডিপ্রেস থাকছে, বিশেষ একটা কথা বলে না, কীরকম একটা চিন্তা ভাবনা। তো তখন প্রদীপবাবুর প্রথমে মনে হয়েছে যে এই সময়টায় প্রত্যেকটা পুরুষ মহিলারই একটু অনেক সময় ডিপ্রেস থাকে, কারণ ছেলেমেয়েরা মোটামুটি তখন বড় হচ্ছে, তাদের কেরিয়ার নিয়ে বা তাদের পড়াশুনো নিয়ে একটা চিন্তাভাবনা থাকে। তো প্রদীপবাবুও কিন্তু সেটাই ভেবেছিলেন যে হয়তো এসব নিয়ে খুব বিজি আছে, তো ওই জন্য উনি খুব বেশি আর কি ওনাকে এনকোয়ারি করেনি। কিন্তু আবার যখন তার কিছুদিন পরে আবার যখন দেখা হয়, তো তখন না উনি বলেন যে কি ব্যাপার বলো তো, আগের দিনও তোমাকে দেখলাম খুব তুমি চুপচাপ ছিলে, কীরকম একটা মন মরা হয়েছিলে, বাড়িতে কি কিছু অসুবিধে হয়েছে?
তোমার ছেলেমেয়েরা ঠিক আছে তো? তখন বলছে হ্যাঁ ছেলেমেয়েরা ঠিক আছে। তো যখন মানে উনি বুঝতে পারছে প্রদীপবাবু যে ওনার এই কাছের মানুষ, ওনার এই বন্ধু, সে যেন একটা কীরকম অস্বস্তির মধ্যে রয়েছে। অস্বস্তির মধ্যে রয়েছে মানে সে কিছু একটা হয়তো বলতে চাইছে, বাট কোনো কারণে সে বলতে পারছে না। তো অনেকবার যখন জিজ্ঞেস করা হয় তখন বলছে আসলে আজকাল না আমার স্ত্রীর সাথে আমার খুব মতবিরোধ হয়, এবং আগে আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারছি আমার ওয়াইফ আমাকে ঠিকমতো কেয়ার করে না, এবং আমার ওয়াইফ যেভাবে সংসারটা চালাচ্ছে বা যেরকমভাবে সব কিছু করেছে সেখানে কোথাও ভুল ত্রুটি ছিল। তো এগুলো শুনে না প্রদীপবাবুর খুব অদ্ভুত লাগে যে এতদিন ধরে সংসার করছে, দুটো ছেলে মেয়ে বড় হয়ে গেল প্রায়, এখন এতদিন পরে মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি। তখন বলছে কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? আবার এই ভদ্রলোক সে কিন্তু মানে সবসময় বা পুরোপুরি যে তার স্ত্রীর দোষ দিচ্ছে সেটা না। সে লোকটি প্রদীপবাবুর কাছে এটাও বলে যে আমি জানি আমার স্ত্রী প্রচুর কাজ করে, সংসারের জন্য প্রচুর করে, বাট কেন জানি না আমার আজকাল না আমার স্ত্রী কোনো কিছু বললেই আমার একদম ভালো লাগে না। আমার শুনলেই কীরকম একটা মাথা গরম হয়ে যায়, আমার মনে হয় যে ও যেটা বলছে যেটা করছে সেটা ভুলই করছে, এই রকম। কিন্তু ওই যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এই ভদ্রলোকের সাথে কিন্তু ওনার স্ত্রীর একটা খুব ভালো সম্পর্ক ছিল। উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, সম্মান করতেন, কখনো কিন্তু উনি ওনার স্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা কোনো দিন বলেনি। তো প্রদীপবাবুর একটু সন্দেহ হয়, বলে যে কি ব্যাপার বলো তো, তোমার ছেলেমেয়েদের কি মনে হচ্ছে যে তারা ঠিকমতো শিক্ষা দীক্ষা পায়নি, বা তাদের কি করছো কিছু ভুল দেখতে পাচ্ছ, সেটার জন্য কি তোমার মনে হচ্ছে? তখন প্রদীপবাবু নিজের মতো করে বোঝানোর চেষ্টা করে যে দেখো এগুলো ভেবো না, এখন তোমার ছেলে মেয়েদের মানে ফোকাস করার সময় তুমি যদি এখন এইগুলো ভাবতে থাকো যে তোমার স্ত্রী কোথায় কি ভুল করেছে, সেটা কিন্তু তোমার সংসারের পক্ষেই খারাপ হবে। তো তখন কিন্তু আবার এই ভদ্রলোক বলছে না আমি জানি ও যেটা করে ভালোই করে, সবার ভালোটাও দেখে রাখছে, এত বছর ধরে ওই সংসারটাকে দেখছে, আমি সবই জানি, কিন্তু জানি না কেন আমি আজকাল আমার স্ত্রীর সাথে কোনো বিষয়ে প্রায় একমত হতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে, কখনো ওকে বলে ফেলছি, রুড হয়ে যাচ্ছি, আমার নিজেরই পরে খারাপ লাগছে, এরকম। তো প্রদীপবাবু যেটা লিখেছেন যে উনি না ব্যাপারটা তখনও ধরতে পারেননি যে ব্যাপারটা কোথায় যাচ্ছে। তো একটা বিষয় উনি খেয়াল করেন যে ওনার সেই বন্ধু সে না খুব বেশি ফোনে ইনভলভড হয়ে যাচ্ছে। মানে অনেকে হয় না যে কথা বলতে বলতে একটুখানি হয়তো ফেসবুকটা স্ক্রল করে নিল, বা কেউ হয়তো একটু নিউজ দেখে নিল, বা কেউ খেলা চললে খেলার আপডেটটা নিয়ে নিল, এরকম কিন্তু নয়। উনি বুঝতে পারে যেটুকু যে স্পেশালি কারোর সাথে উনি মেসেজে কথা বলছে, মানে বারবার উনি টাইপ করছে। এবার যতই কাছের কেউ হোক না কেন, পার্সোনাল বিষয়টা তো খুব মানে খুব ব্যক্তিগত জায়গাতে তো আর ফট করে কেউ কথা বলতে পারে না। তো প্রদীপবাবুর বিষয়টা একটু খটকা লাগে, কিন্তু যথারীতি উনি কিছু বলে না, ভাবে যে এই বয়সে একটা লোক কি আর কার সাথেই বা কথা, হয়তো কোনো অফিসিয়াল কাজে কারোর সাথে হয়তো কানেক্টেড আছে, হতেই পারে সেটা। কিন্তু ওনার মনে কোথাও একটা ডাউট কিন্তু চলে আসে যে একে, আর উনি এই ভদ্রলোককে তো প্রদীপবাবু বহু বছর ধরে চেনে, ফলে তার কীরকম ক্যারেক্টার, সে কী ধরনের মানুষ, এটা উনি খুব ভালো মতোই জানে। তো তখন উনি মনে মনে ভাবেন যে ঠিক আছে, আবার তো নেক্সট উইকে দেখা হবে, তো দেখবো তখন ও কি বলে, ওকে জিজ্ঞেস করবো কিছু কথা। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে এই ভদ্রলোকের যিনি ওয়াইফ, তিনি কিন্তু ভাবলেন যে না, আমার স্বামী কোথায় কি টাকা পয়সা খরচা করছে এটা একবার আমাকে জানতে হবে। এবার জিজ্ঞেস করলে তো সঠিক অ্যান্সার পাওয়া যাচ্ছে না। তো তখন ভদ্রমহিলা কী করেন, ওনার স্বামীর যে মেন যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্টের যে পাসবুকটা, ব্যাংকের যে পাসবুক, সেটা তো বাড়িতেই থাকতো। তো উনি তখন এই পাসবুকটা নিয়ে ব্যাংকে যান আপডেট করার জন্য। আপডেট করলে ট্রানজাকশান হিস্ট্রি সবই সামনে চলে আসবে। তো উনি ভাবলেন যে এটাই একমাত্র রাস্তা। এবং এই ভদ্রমহিলা নাকি মানে পরে যেটা আর কি জানা যায় যে উনি কিন্তু জাস্ট এমনি আর কি এই আপডেটটা করতে গেছিলেন ব্যাংকে, কারণ ওনার মনে হয়েছিল যে হয়তো ওনার হাজব্যান্ড কোনো প্রবলেমে আছে, হয়তো সত্যি একজন কাউকে, কারণ একবার বলেছিলেন যে উনি একজন কাউকে টাকা ধার দিয়েছে, সে নাকি টাকা ধার মানে শোধ দিচ্ছে না। এবার কত টাকা ধার দিয়েছে, কি বৃত্তান্ত, সেটা কিন্তু বলেনি, কারণ ওই যে বললাম ভদ্রলোক
তার স্ত্রীর সাথে হঠাৎ করে কথাবার্তা বলা খুব কমিয়ে দিয়েছিল। তো উনি মনে মনে ভাবছিলেন যে হয়তো এককালীন 1-1.5 লাখ টাকা হয়তো দিয়েছে। আর এই ভদ্রলোক, মানে যেটা প্রদীপবাবু জানিয়েছেন, উনি টাকা পয়সা নিয়ে কিন্তু বরাবরই খুব সেন্সিটিভ একজন মানুষ। তো সেটা ওনার স্ত্রীও জানতো যে হয়তো সে টাকাটা ফেরত দিচ্ছে না বলে তার স্বামী হয়তো খুব ডিপ্রেসড আছে বা খুব টেনশনে আছে, সেই জন্য হয়তো বাড়িতেও একটু টাকা পয়সা কম দিচ্ছে, সব কিছু একটু বাজেট করতে চাইছে। এইটাই উনি কিন্তু ভাবেন। ওনার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সত্যিটা জানা ছিল, এবং উনি ভাবেননি যে উনি যখন ব্যাংকে যাবেন, আলটিমেটলি যখন বইটাকে উনি আপডেট করবেন, উনি এমন কিছু দেখবেন যেটা দেখার পরে ওনার হয়তো সত্যি খুব খারাপ লাগবে, এবং তার থেকেও বড় যেটা, ওনার মনে একটা প্রশ্ন জাগবে। তো উনি যথারীতি ব্যাংকে গেলেন। তো ব্যাংকে যাওয়ার পরে উনি যখন ব্যাংকের বইটা আপডেট করলেন, তো উনি দেখেন যে ওনার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে মানে বেশিরভাগই এটিএমে তোলা হয়েছে। এক এক দিনে কখনো 12,000, কখনো 18,000, কখনো 15,000, কখনো 6,000, এরকম করে বিগত প্রায় 3-4 মাস ধরে প্রচুর টাকা তোলা হয়েছে। এবার উনি না মানে অবাক হয়ে যান যে সংসার চালাতে তো এত টাকার তো প্রয়োজন হয় না, কারণ এককালীন একটা টাকা মানে ক্যাশ টাকা তুলে ওনার হাজব্যান্ড ওনাকে হাতে দিয়ে দেয়, কারণ ওনার ছেলে মেয়েদের মানে যাতায়াত ভাড়ার একটা টাকা লাগে, টিউশন যেখানে পড়ে আর কি সেখানে একটা টাকা লাগে, স্কুলের যে বাস রয়েছে তাকে টাকা দিতে, এবং এই বিষয়গুলো কিন্তু পুরোটাই ওনার ওয়াইফ হ্যান্ডেল করে। উনি ভাবছেন যে আমাকে তো একটা টাকা সে দিয়েই দেয়, সেই টাকাটা তোলার মানে আর কি হিস্ট্রি রয়েছে। বাট সেটা ছাড়াও মাঝে মধ্যে ওই যে বললাম 12,000, 15,000, 18,000, 5,000 এরকম করে টাকা তোলা হয়েছে। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হলো যে এই টাকাগুলো কোনটাই কিন্তু ওনাদের সংসারে খরচা হয়নি। এবার না ওনার খুব অদ্ভুত লাগে যে এই এত টাকা যে তোলা হয়েছে বারে বারে, সেটা কোথায় গেল? কারণ বাড়িতে নতুন কিছু কেনা হয়নি, বা যদি ধরেও নেওয়া যায় যে উনি নিজের হাত খরচের জন্য টাকা তুলেছে, সেটা এত টাকা বারে বারে কেন তুলবে? উনি তো সেরকম কিছু কেনেননি, বা ওনাদের যে কোনো একটা খাতে এরকম মাসে 4-5 বার এরকম খরচা হয় তাও নয়। তাহলে কি জন্য এই টাকাগুলো তোলা হয়েছে? এবং বেশিরভাগ টাকাই কিন্তু এটিএম থেকে তোলা হয়েছে। উনি তখন ভাবলেন যে না, এইটা তো জিজ্ঞেস করতেই হবে। এবং উনি না মনে মনে খুব রাগও হয় ওনার স্ত্রীর, খুব স্বাভাবিক, একটু খারাপও লাগে যে মানুষটা সব কিছু বলতো সেই মানুষটা 4-5 মাস ধরে এরকম টাকা পয়সা এদিক ওদিক হচ্ছে সেটা একবার আমাকে জানালো না। তো উনি ওনার স্বামীকে পরের দিন আর কি জিজ্ঞেস করে যে আমি ব্যাংকে গেছিলাম একটা কাজের জন্য, তো ভাবলাম তোমার ড্রয়ারে ব্যাংকের বইটা রয়েছে, আমি আপডেট করেছি, আমি কিন্তু এই দেখেছি, এই টাকাগুলো তুমি কেন তুলেছ? তো যে মুহূর্তে ভদ্রলোক শোনেন যে ওনার স্ত্রী ব্যাংকে গিয়ে ওনার পাসবুকটা আপডেট করেছে, ভদ্রলোক মারাত্মক রেগে যান, মানে প্রচণ্ড রেগে যান। উনি বলেন যে তুমি কেন গেছো? তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি কেন ব্যাংকের বই নিয়ে তুমি ব্যাংকে গিয়ে এভাবে আপডেট করেছো? তোমার এটা একদম করা উচিত হয়নি। তো ওনার স্ত্রী বলছে, কেন? আমি এটা কি ভুল করেছি? আমি তো এটা করতেই পারি। তুমি উত্তর দাও যে তুমি এতগুলো টাকা এভাবে বারংবার কেন তুলেছো, কিসের জন্য তুলেছো, কাকে দিয়েছো? এবার ভদ্রলোক বলছে, না তুমি আমাকে সন্দেহ করছো, তুমি এরকম এরকম করছো, আমি কিন্তু এটা তোমাকে বলবো না। তো ওনার ওয়াইফ বলছে যে অদ্ভুত ব্যাপার, তুমি ব্যাংক থেকে মাঝে মধ্যেই এত পরিমাণ টাকা তুলেছো, আমি যখন তোমাকে জিজ্ঞেস করছি যে এই টাকাটা তুমি কেন তুলেছো, কী জন্য তুলেছো, তুমি অ্যান্সার করবে না? এবার এইটা নিয়ে একটা বিশাল অশান্তি হয়েছে। এবার অশান্তি হওয়ার পরে ভদ্রলোক যখন দেখছে যে তার স্ত্রী কোনোভাবেই মানছে না, উনি তখন বলে যে আমার একজন বন্ধু আছে, তো সেই বন্ধুর খুব খারাপ কন্ডিশন, তো আমি তাকে টাকাটা এভাবে তুলে তুলে দিয়েছি। স্বাভাবিকভাবেই ওনার যে পুরনো যে বন্ধু বান্ধব সবাইকেই মোটামুটি ভদ্রমহিলা চেনে। বলছে, তুমি কোন বন্ধুর কথা বলছো? তোমার যত বন্ধু বান্ধব আছে আমি মোটামুটি চিনি, তাদের কারোর এরকম কোনো অবস্থা নয় যে তারা তোমার থেকে টাকা চাইবে। এবারে এটা বলতে বলতে যে কোন বন্ধু কি বৃত্তান্ত, এই ভদ্রমহিলার কথাটা সামনে আসে। এবার তো স্বাভাবিকভাবেই ওনার স্ত্রী প্রচণ্ড রেগে যায় যে কি একটা মহিলা, তাকে তুমি ফেসবুকে চেনো,
তো তুমি তাকে টাকা ধার দিয়েছো এবং সে দিনের পর দিন তোমার থেকে টাকা নিয়ে গেছে, তুমি কখনো চাওনি? এবার ব্যাপারটা অন্যরকম কীভাবে দিকে ঘুরে যায় দেখুন। এই ব্যাপারটা যখন ওনার স্ত্রী ওনার সামনে বলে যে তুমি যে পরিমাণ টাকা দিয়েছো সেটা কোনোদিনও গুনে দেখেছো তুমি কত টাকা দিয়েছো, এবং সেটা যখন গোনা হয়, ওনার স্ত্রী যখন ওনাকে পুরো স্টেটমেন্টটা দেখায়, দেখা যাচ্ছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু মানে এই 4.5-5 মাসে দেওয়া হয়ে গেছে লোকটার, খেপে খেপে ওরকম 15-18 এরকম করে করে। তো মানে ভদ্রলোকের প্রচণ্ড মানে উনি নিজেও জানে না কেন পুরো বিষয়টা সামনে এসেছে, উনি ভুল করেছে, বাট স্টিল ওনার কিন্তু ওনার ওয়াইফের উপরই প্রচণ্ড রাগ হয়। আবার মনে মনে উনি এটাও ভাবছিল যে আমি এতগুলো টাকা দিয়ে দিলাম, অথচ প্রথম যেবার টাকা ধার নিয়েছিল মহিলা, সে বলেছিল টাকাটা পরের মাসেই ফেরত দিয়ে দেবে, এবং সে বলেও যে আমি এফডি ভেঙে আপনাকে টাকাটা ফেরত দিচ্ছি, কিন্তু উনি টাকাটা নেননি। এবং তারপর থেকে মানে খুব ফ্রেন্ডলি ওয়েতে ওনারা কোনো ক্যাফেতে দেখা করতেন এবং সেখানে খাওয়া দাওয়া করতেন, এবং উল্টে উনি আবার ওনাকে থেকে যখন এই মহিলা টাকা চাইতো উনি টাকা দিয়ে গেছেন। তো উনিও মনে মনে ভাবছেন যে আমি যে প্রত্যেকটা টাকাকে ভেবেচিন্তে খরচা করতাম, সেই মানুষটা আমি এতগুলো টাকা কি করে দিলাম আর কেনই বা দিলাম, সত্যি তো আমি তো মানুষটাকে চিনি না। কিন্তু ওই মুহূর্তে ওনার মধ্যে একটা এমন বিষয় কাজ করে, মানে ভদ্রলোক নিজের দোষটা না ওনার স্ত্রীর সামনে স্বীকার করেন, বলে যে না, একটা মানুষ সে বিপদে পড়েছে, তারকে দেখার কেউ নেই, তার মা ছেলে অসুস্থ, তাদের জন্যই আমার থেকে সাহায্য চেয়েছে, ও দিয়ে দেবে টাকাটা, এরকম বিভিন্ন কথা বলে। এদিকে এই বিষয়টা যে ওনার বাড়িতে জানাজানি হয়েছে সেটা ভদ্রলোক ওই মহিলাকে বলে যে আমার স্ত্রী এরকম বিষয়টা দেখেছে, তো আপনি টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। তো সেই মহিলা তখন খুব রাগ হয়ে যায়। সে তখন বলে যে আমি তো আপনাকে বলেইছিলাম যে আপনার বাড়ির লোক ভালো না, আপনার স্ত্রী আপনার জন্য কিছুই করে না, সে আপনাকে সঠিকভাবে কি যত্ন আত্মি কিছুই করে, সে আপনাকে সম্মান করে না, সে যদি আপনাকে বিশ্বাস করতো তাহলে আপনার পারমিশন না নিয়ে সে কি করে আপনার ব্যাংকের বই ব্যাংকে গিয়ে আপডেট করছে, এরকম নানান কথাবার্তা বলে সে কিন্তু উল্টে ভদ্রলোককে তার স্ত্রীর বিরুদ্ধেই খেপিয়ে তোলে। এবং অদ্ভুতভাবে ভদ্রলোকও কিন্তু মানে যখন এনার কাছে টাকাটা চায়, তারপরে এই মহিলা যখন এই কথাগুলো বলে, ভদ্রলোকও ভাবে যে আরে হ্যাঁ ঠিকই তো বলছে, সে কিন্তু গিয়ে আবার তার স্ত্রীর সাথেই ঝামেলা অশান্তি করে। এইবারে কিন্তু ব্যাপারটা ওনার স্ত্রীর প্রচণ্ড খারাপ লাগে এবং উনি কোথাও বুঝতে পারেন যে এই মহিলা খুব একটা ঠিকঠাক নয়। তো ওনার হাজব্যান্ডের আর কি মোবাইল থেকে ওনার স্ত্রী ওই মহিলার নাম্বারটা নিয়ে নেয়, না বলেই নিয়ে নেয়, এবং নেওয়ার পরে ফোন করে মহিলাকে, এবং শুধুমাত্র এইটা বলার জন্যই মহিলাকে ফোন করেছিল যে আপনি টাকাটা আমার স্বামীকে ফেরত দিয়ে দেবেন, এটা বলার জন্য, এবং এটাও বলে যে আপনি আমার স্বামীর সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবেন না। এবারে ওই মহিলা যখন এই কথাগুলো শোনে, সে তখনই ভদ্রলোকের স্ত্রীকে বলে যে আমি তো যোগাযোগ রাখবো, আপনি যদি আটকাতে পারেন আটকে নিন, এরকম করে বলে, এবং খুব অডাসিটি নিয়ে বলে, এবং এটাও সে বলে দেয় যে আমি একটা টাকাও ফেরত দেব না, উল্টে আরও টাকা আমি ওনার থেকে নিতে পারি, এবং আপনি সেটা আটকাতে পারবেন না। আপনার স্বামী একদমই আপনাকে নিয়ে খুশি নয়, আপনার সাথে মানে কোনো রকমের জোর করে উনি সংসার করেন, এবং উনি বহুবার বলেছেন আপনি ওনার যোগ্য নন, এরকম নানান উল্টোপাল্টা কথা বলে। এবার বুঝতেই পাচ্ছেন এই ধরনের কথাগুলো একজন স্ত্রীর কাছে শোনা কিন্তু খুব খুব অসম্মানের। স্বাভাবিকভাবে ওনার প্রচণ্ড খারাপ লাগে। উনি ওনার স্বামীকে বিষয়টা জানায়, এবং ওনার স্বামী অদ্ভুতভাবে ওনার স্ত্রীকে বলে যে তুমি কেন ওকে ফোন করেছো, তুমি আমার বন্ধুকে কেন ফোন করেছো, তুমি আমাকে না জানিয়ে কেন ফোন করেছো, এটা একটা ব্যাপার হয়ে যায়। এরপরে ওই ভদ্রমহিলা এই লোকটিকে একদিন ডেকে পাঠায়, বলে যে আমার কিছু কথা আছে, আমি খুব অপমানিত বোধ করেছি, আপনি আপনার স্ত্রীকে দিয়ে আমায় অপমান করিয়েছেন, টাকা চাইয়েছেন, আমি আপনাকে আপনার টাকা ফেরত দেব, আপনি একবার আসুন, এসব বলে পাঠায়। আচ্ছা, এখানে আবার একটা কথা বলে রাখি, এই যে ভদ্রমহিলা যতবারই প্রায় এই লোকটার সাথে দেখা করতো, সে কিন্তু কিছু না কিছু একটা বাড়ি থেকে নিয়ে আসতো, মানে ওনারা হয়তো কোনো ক্যাফেতে দেখা করতো, সেখানে হয়তো কথাবার্তা বলতো, এবং সেটা ছাড়া ভদ্রলোককে কিন্তু কখনো মিষ্টি খেতে দিত, কখনো পায়েস এনে খেতে দিত, কখনো হয়তো কিছু একটা অন্য নোনতা খাবার এনে খেতে দিত, এই রকম।
এবং প্রত্যেকবারই কিন্তু এই মহিলা সেটা করতো। এইবারে যখন এরকম বলেছে, তো লোকটা বলেছে ঠিক আছে আমি দেখা করছি, আমি আমার স্ত্রীকে আপনার নাম্বার দিয়ে নিয়ে সব বলে যে না, আমার স্ত্রী আমার ফোন থেকে তোমার নাম্বারটা নিয়ে নিয়েছে, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। তো তখন না এই মহিলা যখন দেখা করতে আসে ওই লোকটা, সে বলছে যে আমি আপনাকে একটা কথা বলছি। তখন বলছে হ্যাঁ বলতে পারো। তখন ওই মহিলা এতটাই নিম্নরুচির, এতটাই তার চরিত্র খারাপ, সে তখন বলে যে তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও এবং তোমার ছেলে মেয়েদের যেটুকু যা প্রাপ্য আছে সেটুকু দিয়ে দাও, দিয়ে চলো আমরা আমাদের এই যে বন্ধুত্বটা সেটাই আমরা স্বামী স্ত্রীতে চলে যাই। এবার এটা শুনে না ভদ্রলোক হতভম্ব হয়ে যান, কারণ উনি কিন্তু হতে পারে যে হয়তো সেই মুহূর্তে ওনার সাথে ওনার স্ত্রীর মতপার্থক্য হচ্ছিল, বা ওনার অকারণেই মনে হচ্ছিল যে ওনার স্ত্রী যেটা বলছে সেটা ভুল, সেটা ঠিক না, ওনাকে ঠিকমতো কেয়ার করে না, এগুলো মনে হতে পারে। সেটা কেন মনে হতো সেটারও একটা কারণ আছে, সেটা আমি পরে আসছি। তো কিন্তু তাই বলে উনি ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবে, ছেলে মেয়েদের থেকে সম্পর্ক সব কিছু ছিন্ন করে দেবে, এটা কিন্তু ওনার মনে কখনোই আসেনি। তো উনি না মানে কিছুক্ষণের জন্য চুপ করে যান, এবং তারপরে যখন এই মহিলা আবারও বলতে থাকে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমরা কিন্তু সব থেকে সুখী কাপল হব, আমি তোমার ছেলে মেয়েদেরকেও অ্যাকসেপ্ট করব, আমার ছেলেও একটা মানে বাবা পাবে, এরকম অনেক রকম কথাবার্তা বলে। তো ভদ্রলোক না বুঝতে পারছিল না যে উনি ঠিক কী বলবে, কী বলা উচিত। তো মহিলা যখন অনেক কথা বলে যায়, উনি যখন ওখান থেকে উঠে পড়ে বলে যে দেখো আমি তোমাকে একটা বন্ধু হিসেবেই দেখেছি, হ্যাঁ হয়তো আমার এই বন্ধুত্বের যে বিষয়টা সেটা হয়তো আমি যেভাবে মানে পোট্রে করেছি সেটা হয়তো একটু বাড়াবাড়ি হতে পারে, বা সেটা হয়তো মনে হতে পারে যে এতটা না করলেও চলতো, যেটা আমিও মনে করছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার স্ত্রীকে অপছন্দ করি বা আমি তাকে ভালোবাসি না, এরকম কিন্তু কিছু নয়। হ্যাঁ তার হয়তো কিছু দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে ছেড়ে দেব এরকম কিন্তু ব্যাপার নয়। আর আমি কিন্তু তোমার সাথে শুধু বন্ধু হিসেবেই দেখেছি, কখনো অন্য কোনো চিন্তাভাবনা আমার মনে আসেনি। এইবারে হচ্ছে এই ধরনের যে ভদ্র মহিলারা হয়, এরা কিন্তু সবসময় সুযোগ খোঁজে। এবার ওই যে এই লোকটা এনার সাথে দেখা করতে গেছে, কখনো ওনারা ছবি তুলেছে, এই জিনিসগুলো কিন্তু এই মহিলার কাছে ছিল। সে তখন বলে যে ও আচ্ছা তাই নাকি, তাহলে আমি যদি তোমার ফ্যামিলির লোককে, তোমার ওয়াইফকে এই ছবিগুলো দেখাই তাহলে কি হবে, তাহলে তো তুমি দেবে না, কিন্তু তোমার ওয়াইফই হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, এরকম কথাবার্তা বলে। এবং বলার পরে প্রথমে তো এগুলো শুনে লোকটা খুব রেগে যায়, কিন্তু স্টিল মানে হয় না যে একজন হয়তো আর একজনের উপরে খুব রেগে গেছে, হয়তো অনেক কিছু তার বলতে ইচ্ছে করছে বাট সে বলতে পারছে না, এই লোকটার অবস্থা সেরকম হয়। এবং লোকটাকে উনি মানে মহিলা প্রায় জোর করেই বাড়ি থেকে আনা একটা মিষ্টি খাওয়ায়, বলে যে না তোমাকে খেতে হবে, ঠিক আছে তুমি এটা করবে না, ঠিক আছে তুমি ভালো মানুষ, ভালো লোক। মানে তখন আবার মহিলা একটু নরম হয়ে গেছে, সুর নরম করে বলছে যে আমি জানি তুমি ভালো লোক, ভালো মানুষ, তুমি তোমার স্ত্রীকে যতই তুমি অপছন্দ করো তুমি তাকে ছেড়ে দেবে না, ঠিক আছে আমি তোমার জন্য মিষ্টিটা নিয়ে এসেছি, তুমি খাও। তো ভদ্রলোকের খাওয়ার ইচ্ছে ছিল না, বাট স্টিল মহিলা প্রচণ্ড জোর করে এবং উনি খেয়ে নেয়। এবং ওই মহিলাটি তখন বলে যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি পুরো টাকাটা একবারে ফেরত দিয়ে দেবো পরের মাসে, এটা বলে। তো লোকটা বলে যে ঠিক আছে, বলে লোকটা চলে আসে। ঠিক এর পরের দিন থেকে লোকটার কিন্তু হঠাৎ করেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপটা কীরকম একটু বলি। লোকটার প্রচণ্ড বমি হতে থাকে, যা খাচ্ছে বমি হচ্ছে, এবং পরের দিকে মানে উনি জল খেলেও বমি হচ্ছে, গলা চিরে বমি হওয়ার সময় রক্ত পড়ছে, খুব খারাপ অবস্থা। হঠাৎ করে একদিনেই ওনার এরকম অবস্থার অবনতি হয়। ওনার স্ত্রী বুঝতে পারে না কি হলো। তো প্রথমে উনি আর কি ওনার স্বামীকে একজন স্থানীয় ডাক্তার দেখায়। তো সেই স্থানীয় ডাক্তার বলে যে ওনার প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে, ওনাকে একটা হাসপাতালে যদি ভর্তি করা হয় তাহলেই ভালো হবে। তো ওনার বাড়ির লোকজন সবাই ভদ্রলোককে একটা হাসপাতালে ভর্তি করে, এবং হাসপাতালে যখন ভর্তি করে তখন আর কি
যেটা আর কি দেখা যায় যে ভদ্রলোকের একটা খুব খারাপ একটা ইনফেকশন হয়েছে। তো ওনাকে বলা হয় যে আপনার কি একটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। অদ্ভুতভাবে, খুব অদ্ভুতভাবে ওই ইনফেকশনটা সেরে যায়, মানে অনেক ট্রিটমেন্টের পরে অবশ্যই সারে, কিন্তু সেটা সারতে না সারতেই লোকটার আবার আর একটা অন্য ধরনের ইনফেকশন হয়। মানে সে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে সে আবার অসুস্থ হয়ে পড়ে, এবং তাকে যখন আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সে তখন বলে যে আর একটা খুব মারাত্মক ইনফেকশন হয়েছে, এবং এইটা কিন্তু আগেরটার থেকেও সিরিয়াস কন্ডিশন। এবার তো মানে বুঝতেই পাচ্ছেন, একটা উন্নত চিকিৎসা দিতে গেলে সেখানে টাকা পয়সার দরকার পড়ে, এবং ওনার স্ত্রীর কাছে কিন্তু ওই মহিলার নাম্বার ছিল। তো উনি তখন ফোন করে মহিলাকে, ফোন করে বলে যে আমার স্বামী এরকম অসুস্থ, আপনি টাকাগুলো ফেরত দিন। তো সেই মহিলা বলছে, টাকা? আমি কি করে টাকা ফেরত দেব? আর যা টাকা পয়সা উনি দিয়েছেন আমি তো সব টাকা ক্যাশে ফেরত দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই যে টাকাটা মহিলাকে দিয়েছিল লোকটি, তার তো কোনো অনলাইন কোনো প্রুফ নেই, কারণ টাকাটা উনি ক্যাশে দিয়েছিলেন। এবার কেউ যদি বলে যে আমি টাকা নিইনি, সেটা সে বলতেই পারে, কারণ তার তো কোনো ডিজিটাল প্রমাণ নেই। ডিজিটাল প্রমাণ হোক বা এমনি লিখিতভাবেও টাকাটা দেওয়া হয়নি। তো ভদ্রমহিলা বলে যে আমি অত টাকা নিইনি, আমি খুব সামান্য কিছু টাকা নিয়েছিলাম, এবং সেই টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি। এবার এটা শুনে তো ওনার স্ত্রী বুঝতেই পারছে যে পুরো বিষয়টার মধ্যেই একটা বিশাল গণ্ডগোল রয়েছে। অদ্ভুতভাবে ওনার স্বামীকে যখন ওনার স্ত্রী বলে যে দেখো, আমি মহিলাকে ফোন করেছিলাম এবং সে কিন্তু আমাকে এই কথা বলেছে যে সে এত টাকা নাকি নেয়নি, অল্প কিছু টাকা নিয়েছিল এবং সেটা নাকি তোমাকে ক্যাশে ফেরতও দিয়ে দিয়েছে। এবার লোকটা তো তখন মানে বলছে যে না, আমি ওকে টাকা দিয়েছিলাম। তো তখন ওনার স্ত্রী বলছে যে ঠিক আছে, আমি তোমাকে ফোনটা দিচ্ছি, তুমি নিজে কথা বলে নাও। তো ফোনটা স্পিকারে ছিল। তো যেটা প্রদীপবাবু এখানে লিখেছে সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। প্রথমে তো লোকটা যখন ফোন করে, সে অসুস্থ শরীর, কিন্তু তবুও সে একটু রেগেই গেছে যে আমি যে যাকে হেল্প করলাম, যাকে আমি তার অসময়ে টাকাগুলো দিয়ে সাহায্য করলাম, সে এখন পুরোটা অস্বীকার করছে। অদ্ভুতভাবে সেই কথাগুলো বলার পরে যে ওই মহিলা ফোনের ওপার থেকে কথা বলা শুরু করে, এই লোকটা পুরো চুপ হয়ে যায়, কোনো প্রতিবাদ করতে পারে না, এবং লোকটার হাত পা পুরো থরথর থরথর করে কাঁপতে থাকে। ওনার একটা শরীর খারাপ যেহেতু আগে থেকেই ছিল, সেটার একটা প্রভাব পড়ল। তো তখন না ওনার স্ত্রীর একটু সন্দেহ হয় যে কী ব্যাপার, যে মানুষটা প্রত্যেকটা সময় টাকা পয়সাকে ভালো করে ইউটিলাইজ করেছে, সে কি করে মানে এরকম একটা কাজ করতে পারে। তো তখন না মানে এদিকে তো ট্রিটমেন্ট চলছে, তো ওই মহিলা তখন ভাবলো যে না, আমার ব্যাপারটা ঠিক লাগছে না। উনি তখন ওনাদের ওখানেই একটা লোক ছিল, তো সেই লোকটার বাড়িতে একজন মানে কি বলবো, একটা মহিলা ভাড়া থাকতো। তো সেই মহিলা না খুব পুজো আর্চা করতো, গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকতো। ওনার বাড়িতে একটা মানে ঠাকুরের ত্রিশূল ছিল। তো ওখানে উনি বেশ কিছু কথা বলতে পারতেন, মানে উনি ওরকম অর্থে কোনো তান্ত্রিক বলুন বা উনি কাউকে কিছু দেয় সেরকম না, বাট উনি নাকি যাকে যেটা বলতেন সেটা ফলে যেত। তো ওনার কেন জানি না, ভদ্রমহিলার আর কি মনে হলো যে আমার স্বামীর চিকিৎসা তো চলছে ঠিক আছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে এখানে কিছু একটা ব্যাপার আছে। আমার স্বামীকে এরকমভাবে বশ করলো কী করে, এভাবে এতগুলো টাকাও দিল কী করে, আর এত কিছু মহিলাটা বললো, অস্বীকার করলো, একটা কথাও বলতে পারলো, উল্টে ওর হাত পা থরথর করে কাঁপছিল। তো এইসব চিন্তা করে ওনার স্ত্রী ওই মহিলার কাছে যায়, এবং মহিলাটা একটুখানি খ্যাপাটে টাইপের, মানে চুলে চটা পড়ে যায়, ঠিকঠাক মতো চুল আঁচড়ায় না, খায় না দায় না ঠিক করে, কিন্তু এমনিতে খুব ভালো। তো অনেকে ওনাকে বলে যে ও খ্যাপাটে বুড়ি, এরকম করে বলে। কিন্তু এই মানে এনার স্ত্রী কিন্তু মানে একটা মনে বিশ্বাস নিয়ে ওনার কাছে গেছিলো যে একবার যাই, গিয়ে জিজ্ঞেস করি বিষয়টা কি হতে পারে, কারণ উনি একটা কোথাও মনে মনে আন্দাজ করছে, একটা খটকা লাগছিল যে নিশ্চয়ই কিছু করেছে আমার স্বামীকে। তো উনি যায় ওই মহিলার কাছে এবং গিয়ে সবটা বলে যে আমার স্বামী এরকম অসুস্থ, এরকম একটা মহিলা টাকা নিয়েছে। তো সে তখন শুনে সে একটা কাজ করছিল, হাসতে হাসতে ওনাকে বলছে, মানে ওনার স্ত্রীকে বলছে যে তোর স্বামী যে জামাগুলো পরে বাইরে কাজ করতে যায়, ওর ব্যাগটায় দেখবি ওখানে মুঠো মুঠো তিল রাখা রয়েছে, মুঠো মুঠো তিল ফেলা রয়েছে, একটা পুটলিতে মুঠো মুঠো তিল আছে, ওগুলোকে ব্যাগ থেকে ফেলে দে,
আর তোর স্বামীকে বশীকরণ করেছে। শুধু বশীকরণ করেছে তা নয়, বলছে যে মানে কোনো রকমের কোনো জাদু টোনার মাধ্যমে তোর স্বামীকে কিছু খাইয়ে দিয়েছে এবং এই খাবার জিনিসের মাধ্যমেই এই বশীকরণটা করেছে। বলছে এটা কাটাতে কিন্তু মানে অনেক কিছু করতে হবে। তো এটা শুনে তো ওনার স্ত্রী খুব ঘাবড়ে যায়। আর বশীকরণটা না, মানে উনি যখন শোনে ওনার কিন্তু খুব অস্বাভাবিক লাগে না, কারণ যে মানুষ সবার সাথে, তার স্ত্রীর সাথে, তার ছেলে মেয়েদের সাথে এত ভালো সম্পর্ক রাখে, বাট স্টিল সে লোকটা হঠাৎ করে কয়েক মাসের মধ্যে এতটা চেঞ্জ হয়ে যাবে, এটা তো স্বাভাবিক হতে পারে না। আর একজন মানুষকে দিনের পর দিন ধরে সে 4 মাস 4.5 মাস ধরে কাউকে এত এত টাকা দিয়ে গেছে কোনো কারণ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, এটাই বা কী করে হয়? তো ওই মহিলার কথা উনি প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ওনার স্ত্রী যখন বাড়িতে এসে ওনার ব্যাগ দেখছে যে সত্যিই একটা পুঁটলি পায় এবং সেখানে ওরকম তিল বাঁধা ছিল, তিল বাঁধা এবং একটা সিঁদুর লেপা, একটা প্লাস্টিকের মধ্যে একটা সিঁদুর লেপা ফুল পায়। এবং যখন মানে ওনার স্বামীকে জিজ্ঞেস করে যেগুলো কী বা তুমি কোথা থেকে পেয়েছো, সে না মানে ঠিকমতো মনে করতে পারে না, যদিও সে অসুস্থ ছিল, বাট সে মনে করতে পারে না এবং ওই জিনিস কিন্তু ওনার স্ত্রী ওনাকে দেয়নি। এবার ভাবুন তাহলে জিনিসটা এলো কোথা থেকে? ওই মহিলাই দিয়েছিল। এরপরে আবার ওনার স্ত্রী ওই বয়স্কা মহিলার কাছে যায় এবং বয়স্কা মহিলা তখন বলে যে একটা কাজ কর, তুই ওই মহিলার থেকে মানে টাকা পয়সা কতটা পাবি সেটা আমি বলতে পারছি না, তবে যদি বাঁচাতে চাস তোর স্বামীকে তাহলে তোকে একটা ফল দিচ্ছি, ওই ফলটা তুই তোর স্বামীকে 3 বেলা খাওয়াবি। সকালবেলা প্রথমে খাওয়াবি, দুপুরে খাওয়াবি আর রাতে খাওয়াবি। আর এটুকু তোকে বলতে পারি, যে এই কাজ করেছে সে কিন্তু তোর টাকা ফেরত দিক বা না দিক, তার 10 গুণ টাকা তার বেরিয়ে যাবে এবং সে কিন্তু তার পরিণতি খুব খারাপ হবে। তার স্বভাবটাই হচ্ছে সে একজন বাজে মানুষ, একজন বাজে মহিলা। সে এরকম শুধু তোর স্বামীকে নয়, অনেকের সাথেই এরকম করেছে এবং তার সর্বনাশ হবেই। তুই চিন্তা করিস না, তোর স্বামীও ভালো হয়ে যাবে। তো ওই যে ফলটা দিয়েছিল, ওই ফলটা উনি যেভাবে বলেছিল সেভাবে ওনার স্বামীকে খাওয়ায়। ওইদিকে ট্রিটমেন্টও চলতে থাকে এবং আস্তে আস্তে ওনার স্বামী সুস্থ হয়ে যায়। আর যেহেতু এর মধ্যে মানে ওনার স্বামী ওই মহিলার সাথে আর দেখা করতে যায়নি, ফলে সেই জিনিসটা আর খাওয়াতেও পারেনি, আস্তে আস্তে কিন্তু এই বশীকরণের প্রভাবও কেটে যায়। এবং পরে যখন ওনার স্বামীকে উনি জিজ্ঞেস করে বা এই প্রদীপবাবুও জিজ্ঞেস করে, উনি নিজে বলেছেন আমি নিজে সত্যি জানি না যে আমি নিজে এত বড় ভুল, এত বড় বোকামি করলাম কী করে। কিন্তু ওই যে বললাম যে অজানা অচেনা মানুষ বা স্বল্প পরিচিত মানুষ যদি কিছু বিশেষত বাড়ি থেকে এনে খাওয়ায়, মানে সেটা যেটা দোকান থেকে স্ট্রেট ফরওয়ার্ড কেনা নয়, সেটা কিন্তু কখনোই খাওয়া উচিত না। সেটার মধ্যে কিন্তু অনেক কিছু খারাপ এই ধরনের থাকতে পারে। তারপরে ওই মহিলাকে অনেক বলা হয়, বলার পরে খুব স্বল্প কিছু টাকা ওরা ফেরত পেয়েছিল, সেটাও ওনার স্ত্রী আনতে গেছিল। এবং অনেক পরে যেটা খবর পাওয়া গেছিল যে ওই মহিলার নাকি একটা পরবর্তী সময় দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে তার অবস্থা মোটেই খুব একটা ভালো নয়। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।